শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আমি ডক্টর দেবব্রত চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেব শোতে। শো সম্বন্ধে একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। দেব শো হচ্ছে আসলে ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড বিজনেস। এই শোটা আসলে পাক্ষিক হয়ে থাকে, কিন্তু কিছুদিন আসলে আপনাদের সাথে আসতে পারি না আমার ব্যস্ততার কারণে। তো আপনাদেরকে আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন থেকে এটা প্রতি মাসের শেষ সপ্তাহে হবে। তো সবাইকে শুভ সন্ধ্যা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা যারা টিভির পর্দায় আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি 2025-এর জানুয়ারি মাসের প্রথম দিক থেকে। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমরা এই শোতে আসলে সবসময় দুইটা গেস্ট নিয়ে আসি, আপনারা অনেকে দেখেছেন, এবং শোর একটা থিম থাকে। তো আজকে এই দেব শোর থিমটা হচ্ছে দ্য রোল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন হিউম্যান হেলথ। আপনারা অনেকে জানেন আসলে হিউম্যান হেলথ একটা বিরাট সেক্টর। এখানে শুধু মেডিকেল সায়েন্স তা না, এখানে হেলথ কেয়ার, এখানে ডেন্টিস্ট, এখন অনেক কিছু জড়িত। আমরা আসলে দেখতে চাই যে একটা শিশু জন্মের পর থেকে এবং জন্ম হওয়ার আগ থেকে, মায়ের পেটে আসার পর থেকে যে সায়েন্সটা কীভাবে তার উপরে প্রভাবিত হয় এবং এই সায়েন্সটা কীভাবে তাকে বড় করে এবং অবশ্যই প্রত্যানিতভাবে জড়িত করে তার ক্যারিয়ার লাইফে এবং বড় হওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই মেডিকেল সায়েন্স আসলে আমাদের সাথে জড়িত। সুতরাং এই টপিকসটাতে আজকে আমি যে দুইজন গেস্টকে নিয়ে আসছি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডাইনে রয়েছে আমাদের খুবই পরিচিত, আসলে ওনার গুণ বা ওনার সিভি বা ওনার কেরিয়ার নিয়ে আমি আসলে ডিসকাস করতে চাচ্ছি না, কারণ এত বড় মাপের লোক সত্যি কথা আমাদের কমিউনিটিতে পাওয়া আমাদের খুবই সৌভাগ্য এবং বাংলাদেশের কৃতি সন্তান, এবং এখানে উনি কমিউনিটিতে এবং মেডিকেল সায়েন্সে অনেক অবদান রয়েছে। তো আপনাদের সাথে আমি পরিচয় করছি ডক্টর মঞ্জুর শওকত। ডক্টর, আপনাকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ এনটিভির কর্তৃপক্ষে এবং যারা ভিউয়ার এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। আমি আপনার কাছে একটু পরে ফিরে আসতেছি। আর আমার লেফটে আমাদের সুপরিচিত মিসেস শানবিন চৌধুরী, যিনি আসলে কি ওয়ার্কার ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, মোর দেন 15 ইয়ার্স ইন দিস সেক্টর, এবং উনি অনেক এক্সপিরিয়েন্স। আসলে ওনার ব্যস্ততার মধ্যে আমি ওনাকে গতদিন শুধু একদিন আগে অন রিকোয়েস্টে আসছে, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে একটু। হ্যাঁ, থ্যাংক ইউ দেবদাব। থ্যাংক ইউ ফর কলিং মি। আসসালামু আলাইকুম এনটিভি সমস্ত দর্শকদেরকে। আমাকে এনটিভিতে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে রিয়েলি থ্যাংক ইউ। অ্যান্ড আমি দেবদা actually আমাকে one day, just for one day preparation, I have to come here, and I'm very happy to coming here and express myself regarding the subject. থ্যাংক ইউ দর্শক, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি যে আজকের যে দুইজন গেস্ট আপনাদেরকে পরিচয় করে দিলাম, সত্যি এরা কমিউনিটিতে এবং আমাদের হেলথ কেয়ার বা হেলথ সেক্টর, যেটাকে মেডিকেল এবং হেলথ কেয়ার, এটা নিয়ে অনেক কোশ্চেন করব এবং অনেক কিছু জানবেন আপনারা। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যেহেতু আমরা প্রোগ্রামটাকে তৈরি করি আমাদের মতন করি, কিন্তু যদি আপনারা কোনো কোশ্চেন থাকে, স্পেশালি যারা মেডিকেল পড়তে ইচ্ছুক, আমাদের প্রফেসর ডক্টর মঞ্জু শওকত, হি ইজ নট অনলি দ্য ডক্টর, অলসো দ্য একাডেমিশিয়ান। সো হি ইজ অ্যাকচুয়ালি একাডেমিক লাইনের মানুষ। উনি অনেক উপদেশ দিবে আপনাদেরকে, আপনাদের যারা ছেলেমেয়েরা যারা মেডিকেল পড়তে চায় এবং এই সেক্টরে যারা আসতে চায়। আর আমাদের যে মিসেস চৌধুরী, উনি হেলথ কেয়ার, আসলে হেলথ কেয়ার তো একটা অন্ধকার জগৎ। এখানে একসময় আসলে বাঙালি কমিউনিটি অনেক কিছু জানতো না বা বুঝতো না। ওনার এক্সপিরিয়েন্স, 15 বছরের যে এক্সপিরিয়েন্স, উনি যে কাউন্সিলে কাজ করেন এবং কাউন্সিলের প্রসিডিওর, রুল অ্যান্ড রেগুলেশন, এবং এই সেক্টরটা কীভাবে আরও সুন্দরভাবে সাজানো যায় আমাদের বেঙ্গলি কমিউনিটিতে, আমাদের নেক্সট জেনারেশন এই সেক্টরটাকে কীভাবে আসলে প্রফেশনাল হিসেবে নিতে পারে, এই নিয়ে আমরা ডিসকাস করব। সো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যে আপনাদের জন্য যে নলেজ বা ইনফরমেশান নিয়ে আসছি, এটার সাথে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এটা যদি আমাদেরকে কোশ্চেন করেন স্টুডিওতে, আমরা খুবই খুশি হব এবং চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে। আমি প্রথম আমাদের ডক্টর মঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি। ডক্টর, আপনি যদি একটু আপনার সম্বন্ধে, মানে আপনি তো পড়াশোনা করছেন মেডিসিন, আমার নিজের সম্পর্কে একটু যদি খুবই শর্টলি যদি একটু বলেন। It is very embarrassing when you talk about yourself. Sometimes people might find he's a bit arrogant.
তবে আমার যতটুকুই লাইফে অ্যাচিভমেন্ট যতটুকুই করেছি সেটি যদি মানুষের কাজে যদি না লাগে তাহলে কোনো আমার অ্যাচিভমেন্টটা ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু টু মি। থ্যাংক ইউ। এবং আমার এই দেশের সাথে আমার শুরু হলো আই স্টাডিড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায় পড়াশোনা করার পরে এই দেশে আমার শুরু হলো I got a scholarship from WHO, World Health Organization, to train in cardiology. I trained in West London Imperial College London and National Heart and Lung Institute. I've been placed in Hammersmith Hospital and Royal Brompton and other West London hospitals. So, over the time in the cardiology, I also trained in the University College London, the Heart Hospital, and then Exeter College, University of Oxford, and also I trained in Harvard University. So এত কোনো কিছু যতগুলো আমার যতটুকুই সুযোগ হয়েছে আমি একটা জিনিস চেষ্টা করছি, আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছে এবং তার পাশাপাশি আমাদের এদেশে বাংলাদেশি মানুষ যারা আছেন, দে আর ভেরি নাইস অ্যান্ড কাইন্ড টু মি টু হেল্প মাই জার্নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার যতটুকুই লাইফে অ্যাচিভ করলাম সেটা যদি বাংলাদেশে এখানে ব্রিটিশ বাংলাদেশি যারা আছে, ফর এক্সাম্পল আমি সবসময় বিশ্বাস করি, ধরুন ফ্যাকাল্টি অফ মেডিসিনে অনেকবার আই রিসিভড অ্যাওয়ার্ড ফ্রম ফ্যাকাল্টি অফ মেডিসিন, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো যদি আমাদের শুধু বাংলাদেশি কেন, অ্যাজ ওয়েল দ্য কান্ট্রি আই এম লিভিং অ্যাট দ্য মোমেন্ট, ইফ আই ক্যানট মেক এ ডিফারেন্স দ্য পিপল ইন ব্রিটেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। এবং যে কারণে আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করেছি, আজকে একটা ছেলে বা মেয়ে একটা মেডিকেল স্কুলে তাদের যাওয়ার কি স্কোপ আছে এবং কীভাবে তারা প্রিপেয়ার করতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। কারণ এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে উই গেট অপরচুনিটি টু ওয়েক আপ পিপল, কারো ছেলে বা মেয়ে অথবা কারো গ্র্যান্ডসান বা গ্র্যান্ডডটার আছে। এবং এর পাশাপাশি আরও শুনবো যে আপা যে আছেন সোশ্যাল কেয়ারটা অনেকে আমাদের বাংলাদেশি সোশ্যাল কেয়ার সম্পর্কে জানে না। আই উইল লার্ন ফ্রম হার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ডক্টর। আমরা একটু পরে আপনার কাছে আবার আসতেছি। মিসেস চৌধুরী, আপনি যদি একটু আপনার সম্বন্ধে বলেন এবং আপনার যে কেরিয়ারটা একটু বলেন, সবাইকে দর্শক বুঝবে আপনি কে এবং কিভাবে কাজ করতেছেন। থ্যাংক ইউ দাদা। বেসিক্যালি আমার বাবা ছিলেন সোশ্যাল ওয়ার্কার। সো যখন আমার বাবাকে আমি দেখতাম, উনি সোশ্যাল ওয়ার্কার এবং উনি কীভাবে মানুষের লাইফে চেঞ্জ আনতেন। সো I grew up with him and that was my dream. I will be a social worker. So health and social care যখন আমি মানে স্টাডি শুরু করি এখানে, তার আগে কিন্তু আমি এখানে আরও কিছু আমার বাংলাদেশ থেকে আমি কোয়ালিফিকেশন করে এসেছিলাম। আসার পরে আমাকে এখানে যেহেতু কোয়ালিফিকেশনটা ইকুইভ্যালেন্ট না এখানে, সো আমাকে এগেন লেভেল 3 করতে হয়েছে। বাট যখন আমি আমার জাস্ট এইমটাকে আমার ডিজায়ার যেটা সেটাকে সামনে আগানোর জন্য চেষ্টা করলাম, তখন এর সাথে আমার হাজব্যান্ডও আমাকে অনেক এনকারেজ করেছে যে তুমি এটা যেহেতু তোমার ড্রিম, সো কেন তুমি এটাতে এগেন স্টাডি করছো না। সো আই জাস্ট আমার সেলফকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে এগেন আমি ইনভলভ করি এবং আমি ফিনিশ করি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার গ্র্যাজুয়েশন। সো হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সম্পর্কে আমি যেটা বলবো, হয়তো আমাদের বাঙালিদের অনেকেরই ধারণা দিস ইজ just like a subject where you can just go for the care sector, but definitely আপনি কেয়ার সেক্টরে যেতে পারেন, বাট হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জাস্ট আপনাকে ওপেন আপ করে অনেকগুলো দরজা, যেখান থেকে আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি চুজ করতে পারেন, আপনি নার্সিংয়ে যেতে পারেন, আপনি সোশ্যাল সার্ভিসে যেতে পারেন, আপনি যেতে পারেন হচ্ছে সাইকোলজিস্ট হিসাবে যেতে পারেন, কিন্তু আপনাকে এটার সাথে এই আন্ডার গ্র্যাজুয়েট পাথওয়েটা আপনাকে ওপেন আপ করে দেয় বিভিন্ন রাস্তায় যাওয়ার জন্য। দিস ইজ দ্য সেক্টর যেখানে আপনার সেলফকে আপনি ডেডিকেট করবেন মানুষের জন্য, এবং বাই দ্য এন্ড আপনি নিজেই দেখতে পাবেন হাউ মাচ চেঞ্জ ইউ মেড অ্যান্ড দ্যাট ইজ ইউর রিওয়ার্ড। I believe on that. Thank you. আসলে আমরা অনেকে আপনি যে বললেন আসলে এটা রিওয়ার্ডিং একটা সেক্টর। আমাদের সমাজ স্পেশালি আমাদের বেঙ্গলি কমিউনিটি আমার মনে হয় এই সেক্টরটাকে ওইভাবে আসলে দেখতেছে না অনেস্টলি। কারণ আমরা ইউনিভার্সিটিতে যাই দেখতেছি মানে অনেকে অন্যান্য সাবজেক্ট পড়তে ভালোবাসে, কিন্তু এই হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা বা এটাকে নিয়ে আরও বিশ্লেষণী রিসার্চ করে মানে সামনে আগাবে এটা আসলে মনে হয়ে উঠতেছে না। থ্যাংক ইউ, আপনার কাছে আবার আসতেছি একটু পরেই। শকত ভাই, আপনি যদি আসলে আমাদের এখন
আমি আমার থিমটা হচ্ছে আজকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি জানি আপনি বড় মাপের একজন ডাক্তার, আপনি বলেছেন আসলে দেন এখানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে অবশ্যই আপনার সিবি বলার মানে ইয়ে রাখে না, কি বলে, সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস বলবেন যে আপনি বাংলাদেশে এডুকেশন এবং ব্রিটিশ এডুকেশন এই মেডিকেল সায়েন্সের মধ্যে কি পার্থক্যতা আপনি, মানে জাস্ট ফর বিগিনিং, জাস্ট ফর শর্টলি যদি একটু বলেন। দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা ধরুন মেডিকেল সায়েন্সে যেভাবে আই ওয়াজ ট্রেন, মাই ফার্স্ট ডিগ্রি ওয়াজ এট বাংলাদেশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আর এখন আমি ইম্পেরিয়ালে ধরেন এখন ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি ইম্পেরিয়াল, এই দেশের ছেলে মেয়ে বা ওয়ার্ল্ডের যে জায়গা থেকে আসুক। ডিফারেন্সটা হচ্ছে কি, এই দেশের এডুকেশনটা মোর অন হ্যান্ডস অন। আমাদের বাংলাদেশে আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, এখনও আছে যে একটা বছর ইয়ার 3-তে যখন থাকে, একটা বছর ফরেন্সিক মেডিসিন পড়ে, এবং পৃথিবীর ডেভেলপ কান্ট্রি যারা আছে ফরেন্সিক অ্যান্ড জুরিসপ্রুডেন্স পড়ে, এই যে পোস্টমর্টম করার জন্য এই সমস্ত যে প্রসেস জুরিসপ্রুডেন্স মেডিকেল ফরেন্সিক আছে, মানে একটা দেশে একটা বছর ইয়ার 3-তে তারা অনেকগুলো সাবজেক্ট নেয়, 4টা সাবজেক্ট নেয়, 2টো সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন। তো কেউ যদি একটা বছর যদি ফরেন্সিক মেডিসিন পড়ে, এবং সেই ফরেন্সিক মেডিসিন ওয়েস্ট থেকে কেউ গেলে ভাববে এই দেশটা মনে হয় খুনাখুনি এবং মারামারির দেশ মনে হয়। হোয়ার কমিউনিকেশন স্কিলস, এথিক্স, যেখানটাতে বাংলাদেশে দেখা হবে কি, আপনি যারা রুগীদের সাথে যখন কথা বলবেন, 11 out of 10 তাদের ফ্রাস্ট্রেশন অ্যাবাউট ডক্টরস আর নট কমিউনিকেটিং ওয়েল। এটা আমি কোনো বাংলাদেশের যারা ডাক্তার আছে, আই ডু নট ব্লেম দেম। আপনি একটা কাজ তখনই আপনি বলতে পারেন, ফর এক্সাম্পল আমরা এখন মিডিয়ার সামনে কথা বলছি, if I have not been trained how to talk in front of media, people will not get connected with me. True. এটি হচ্ছে একটা। আরেকটা জিনিস দেখুন, এমার্জেন্সি যখন আসে আমাদের এই দেশে, যে এনি মেডিকেল স্টুডেন্ট, এনি ট্রেনি ডক্টরস, দে গেট টু হ্যাভ সাম কাইন্ড সিমুলেশন ট্রেনিং। তাদেরকে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে, ফর এক্সাম্পল কারো হার্ট অ্যাটাক হলো, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে হার্ট অ্যাটাকের সিনারিও তৈরি করা হলো, দে গেট ট্রেনিং বিফোর অ্যাকচুয়ালি ক্যান স্টার্ট এজ এ ডক্টর অ্যান্ড ম্যানেজিং সামবডি উইথ হার্ট অ্যাটাক। বাংলাদেশে এখন পর্যন্ত আমি অনেকবার বিভিন্নভাবে অনেককে বলেছি, আই ডোন্ট থিঙ্ক আই এম নট সামওয়ান ভেরি পাওয়ারফুল টু ইনফ্লুয়েন্স or to bring a change to the system, but এই সিস্টেমগুলো যদি না পরিবর্তন করে, আপনার ধরুন একটা ফোন উঠালো, ফর এক্সাম্পল এদেশে আমরা একটা মেডিসিনের ছেলে বা মেয়ে যে আসুক, কত সুন্দরভাবে, কত প্রেসাইজলি একটা ফোন উঠে সিনিয়র ডাক্তারের সাথে কথা বলবে, এটার জন্য তারা রেগুলার ট্রেন্ড হচ্ছে। তার মানে কোন কথাটা বলতে হবে, কখন বলতে হবে, কি বলতে হবে, কারণ যে সিনিয়র বলছে সে আরও বিজি হতে পারে, তার সে আছে, সে হয়তো বা 100 প্রবলেম সলভ করছে। এই ছোটো ছোটো যে জিনিসগুলো আছে, ধরুন একটা জিনিস বাংলাদেশে গেলে ধরেন মেডিসিনের দিকে এখনও আর্টেরিয়াল ব্লাড গ্যাস খুব আনওয়েল পেশেন্টের জন্য এখনও হ্যান্ডসম কাজগুলো বাংলাদেশে। আমার কাছে মনে হয় কি, ফরেন্সিক মেডিসিনের সাবজেক্টটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে যদি কমিউনিকেশন স্কিলস, এথিক্স এবং সিমুলেশন, এই সমস্ত জিনিসগুলো যদি নিয়ে আসা যায়, এবং ইয়ার 1 থেকে আমি ইম্পেরিয়ালে আমার দেখছি ইয়ার 1 মেডিকেল স্টুডেন্টরা যারা গত অক্টোবরে শুরু করেছে, ডিসেম্বরে দে আর প্লেসড আন্ডার মি, এবং আমি দেখলাম যে দে আর অ্যাকচুয়ালি শুধু আমাদের সাথে, আমাদের পুরো গ্রুপের সাথে, ওই ইয়ার 1-এ দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দ্য নার্সেস ইন হসপিটাল অ্যান্ড আদার হেলথ কেয়ার প্রফেশনালস। তার মাঝে যেই স্কিলসটা তৈরি হচ্ছে, প্রথমে তৈরি হচ্ছে যে উই আর ওয়ার্কিং ইন এ টিম, এবং বাংলাদেশে দেখা যাচ্ছে নার্সদের সাথে ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট দুই জগতে বাস করতে। সো এগুলো হচ্ছে যে দ্য ওয়ে ইউ অ্যাকচুয়ালি গিভিং দ্য প্রোভাইডিং এডুকেশন, হাউ ইউ আর অ্যাকচুয়ালি putting them on proper training. So you actually, Doctor, thank you. I think the little bit summary, like as you said, the education difference between Bangladesh and ekhane, then মানে ট্রেনিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এথিক্স, তারপর আপনি যেটা বললেন টিম ওয়ার্ক, কমিউনিকেশন স্কিল, দ্যাটস ট্রু। আসলে তো আমাদের দেশে যারা ভুক্তভোগী, আমার মনে হয় অনেকেই আমরা টেলিভিশন দেখতেছেন এবং চিন্তা করতেছেন, যাদের মা বাবা বা ভাই বোন রোগী বা অসুস্থ, যদি হসপিটালে যাওয়া হয় বাংলাদেশে কি ধরনের মানে ব্যবহার পাই আমরা, এটা আসলে কল্পনার বাইরে। এটাই হচ্ছে একটা, মানে আমার মনে হয় প্রথম লার্নিং জিনিসটা হচ্ছে যে মানে একটা মানুষের যে একটু মুখে স্মাইল তো থাকতে হবে,
হসপিটাল তো কেউ বেড়াতে যায় না, না অ্যাবসলিউটলি হসপিটাল when someone is not well। এবং আমাদের এখানটাতে প্রত্যেকটা ছেলে মেয়েকে তার কত ধরনের, তুমি অ্যারোগেন্স নো প্লেস ইন হেলথ কেয়ার ইন দ্য কান্ট্রি, এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে ডাক্তারকে ট্রেন রেগুলার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আমি একটা জিনিস বলতে চাবো আজকে যে কোনো একটা সময়, কিভাবে একটা ছেলে বা মেয়ে আমি আসতেছি ডক্টর, থ্যাংক ইউ। কথা শোনার পরে আসবো। মিস্টার চৌধুরী, আপনি যদি এখন আমরা যেটা শকত ভাই বললো, মানে অবশ্যই যে আমাদের ডিফারেন্স আমাদের বাংলাদেশে এডুকেশন এবং এখানে আসলে জাস্ট আমি কোশ্চেনটা এই জন্য আপনাদেরকে বলতেছি, যেহেতু আমাদের অনেকই ইয়াং জেনারেশন এখন আসলে চিন্তিত কি পড়বে, কোন দিকে যাবে, তাদের কেরিয়ার প্রোগ্রেশন। আমাদের দেশে কি হয়, আমাদের বাংলাদেশে স্পেশালি আমরা যদি বাংলাদেশে সবাই মা বাবার একটাই ইচ্ছা যে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হয়তো সে ব্রেন থাকুক না থাকুক, তার ক্যাপাবিলিটি থাকুক না থাকুক, যেভাবে হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সমাজের একটা হবে। কিন্তু এখানে কিন্তু আসলে সেই জিনিসটা নাই। এই জন্য আপনাকে আমি একই কোশ্চেনটা বলতেছি, দেন আমাদের ছেলে মেয়েদেরকে মানে এখানকার এই হেলথ কেয়ার, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, এই জিনিসটা কীভাবে দেখা উচিত, এবং আপনার যে এক্সপিরিয়েন্স 15 ইয়ার্স আপনি কাউন্সিলে কাজ করতেছেন, অনেক কেস নিয়ে হ্যান্ডেল করতেছেন অ্যাজ এ কি ওয়ার্কার, আপনি কী ধরনের জিনিস চ্যালেঞ্জ দেখতেছেন, বা আমাদের ছেলেমেয়েরা কী জিনিসটা দেখা উচিত, বা কীভাবে তারা এই সেক্টরে আসা উচিত অ্যাজ এ স্টুডেন্ট? Thank you. It's actually very good questions, and as a আমি personally as a key worker and আমি আছি children and social service, children and family তে। So আমি not to 19 কাজ করি। So আমাকে ফ্যামিলি এবং যে বাচ্চা যাদের রেফারেল আসে, বিভিন্ন রেফারেল আসে, ম্যাশ থেকে রেফারেল আসে, হসপিটাল থেকে রেফারেল আসে, অ্যাম্বুলেন্স থেকে রেফারেল আসে, ক্যাম্পস থেকে হুইচ ইজ দ্য চিলড্রেন অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ সার্ভিস। সো বিভিন্ন জায়গা থেকে রেফারেল আসে এবং আমাদেরকে বিভিন্ন রকম সিনারিওর মাঝখানে যেতে হয় এবং আমাদেরকে অ্যাসেস করতে হয়। আমরা প্রথম যখন মিট করি এটা আমাদের অ্যাসেসমেন্টের ভিতরে দিয়ে যেতে হয়। সো আমাদেরকে ফুলি হলিস্টিক একটা অ্যাসেসমেন্ট বানাতে হয়, হুইচ ইজ আপনার ফ্যামিলি এবং চিলড্রেন, এবং এটা কিভাবে পুরা ফ্যামিলিতে আসলে এই ব্যাপারটা কিভাবে এফেক্ট করতেছে, এবং আমি অ্যাজ এ কি ওয়ার্কার আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো। সো আমার জব রোলটা হচ্ছে যে প্রবলেমের ভিতরে ফ্যামিলি অথবা বাচ্চাটা যাচ্ছে তার বিষয়টা অ্যাসেস করা, এবং তাদেরকে আমাদের যেসব সার্ভিসেস আছে, এখানকার অনেক মানুষ জানে না আসলে আমাদের বাঙালি কমিউনিটির কথা আমি যেটা বলছি, আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই জানে না এখানে কত সার্ভিসেস আছে যারা সেখান থেকে তারা সেবা পেতে পারে, এটা আসলে রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেকের ধারণা আছে সোশ্যাল সার্ভিস মানে আমার বাচ্চা নিয়ে যাবে, এটা একটা স্টিগমা সোসাইটিতে কাজ করে। যখনই আমি দেখেছি অনেক বাঙালি কমিউনিটি যখন আমরা ফার্স্ট ফোন কল মেট করি তখন হয়তো আসে যে ও সোশ্যাল সার্ভিস আপনি কি আমার বাচ্চা নিয়ে যাবেন, এরকম কোশ্চেন আমরা প্রায় পাই। সো এটা আসলে একটা স্টিগমা। আসলে সোশ্যাল সার্ভিস যে বাচ্চা নিয়ে যায় এটা কোনো কথা না, তাদেরকে চাইল্ড প্রোটেকশনের ভিতরে যেতে হয়, এবং চাইল্ড প্রোটেকশনে যদি দেখে দ্য প্যারেন্টস আর নট ক্যাপেবল তখন তাদেরকে হয়তো এই হার্শ ডিসিশনটা নিতে হয়। মিসেস চৌধুরী, আমি আপনাকে একটু স্টপ করি, এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। আমাদের অনেক প্যারেন্টসরা এখন দেখতেছে শোটা, তারা অবশ্যই এটা নিয়ে আসলে চিন্তিত, ওদের বাচ্চা নিয়ে যাবে বা অ্যাগ্রেসিভনেস, এই নিয়ে যাওয়াটা নিয়ে না যাওয়াটা একটা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এটাকে প্রটেক্ট করার জন্য মানে ইদেন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার মানে ফ্যামিলি কি করা উচিত, মানে ফ্যামিলির তরফ থেকে কী ধরনের ইনিশিয়েটিভটা নেওয়া, মানে প্রথম থেকে মনে করেন আমাদের বাংলাদেশে কিন্তু আসলে আমরা ওইভাবে কিছু জানি না, সত্যি কথা। এখানে কিন্তু সব কিছু একটা সিস্টেমের ভিতরে বাচ্চাটাকে স্কুলে দেওয়া। আমি যেহেতু বলছি এই প্রোগ্রামটা হচ্ছে মানে হিউম্যান হেলথ, মানে আমাদের হেলথটা কিন্তু আসলে মানে বাচ্চার গ্রোন আপ থেকে স্কুল থেকে বড় হওয়া, এগুলো এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে বাচ্চা নিয়ে যাবে বা ফ্যামিলি থেকে নিয়ে যাবে, এটা কিন্তু একটা আতঙ্কে থাকে আমাদের, কারণ অনেক ফ্যামিলি আছে আসলে তারা লেখাপড়া করে না, তাদের অনেক কিছু ল্যাকিং আছে। এই জিনিসটাকে একটু বলবেন, মানে কাউন্সিল কি করে, মানে কি জন্য তাদেরকে নিয়ে যাবে, বা কিভাবে তারা মানে বাচ্চাকে বা তারা কিভাবে এটা প্রোটেকশন পেতে পারে? থ্যাংক ইউ দাদা। এটা অ্যাকচুয়ালি যেটা ধারণা
এটা নট ওভারঅল। এখন সোশ্যাল সার্ভিসের বিভিন্ন সেক্টর হয়েছে। সোশ্যাল সার্ভিসে আমি যে সেক্টরে কাজ করি সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন। সো সোশ্যাল সার্ভিসের সেক্টরটা ইজ কোয়াইট এ বিগ সেক্টর। সো আর্লি ইন্টারভেনশন বলতে আমরা যদি প্রবলেম যেরকম আসে, অনেক রকম প্রবলেম আসে। আমি একটা যেমন উদাহরণ দিতে পারি, কেউ হয়তো সুইসাইডাল অ্যাটেম্প্ট করছে, কোনো বাচ্চা সুইসাইডাল অ্যাটেম্প্ট করছে, তাদের জন্য এখন অ্যাম্বুলেন্স থেকে আমাদের কাছে রেফারেল আসলো যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন ইন দিস ফ্যামিলি। সো আমাদের যেটা দায়িত্ব, উই গো এভরি উইক হোম ভিজিট, উই গিভ দেম অ্যাডভাইস অলসো, এবং অলসো আমরা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে সেটা করি। আমরা যদি দেখি যে হয়তো এই ব্যাপারটার ভিতরে বাবা মার ভিতরে দেখা যাচ্ছে অনেক কনফ্লিক্ট, দেয়ার প্যারেন্টিং কনফ্লিক্ট, বাবা বলছে একটা, মা বলছে একটা, অ্যান্ড দ্য বাচ্চাটা আসলে অ্যাকচুয়ালি কনফিউজড, অথবা বাবা মার ভিতরে কন্টিনিউয়াসলি মেবি আর গোয়িং অন। সো আর ওটা হয়তো তারা রেকগনাইজই করতে পারছে না হাউ the child is been affecting for that. So these are the things, যখন আমরা এই জিনিসটা হাইলাইটেড করি ফ্যামিলির কাছে, তখন হয়তো তারা জিনিসটা পিক আপ করে যে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা হয়তো বাচ্চাকে যতটা সময় দেওয়ার কথা আমরা সেই সময়টা দিতে পারছি না। তাহলে আসলে এখানে মনে হচ্ছে যে মানে ফ্যামিলির একটা নেগলেন্সি থেকে এই জিনিসটা হচ্ছে। ইনপুট, ফ্যামিলির ইনপুটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অল দ্য চিলড্রেন। থ্যাংক ইউ ডক্টর। আপনাকে আমরা প্যারেন্টসরা কিন্তু প্রথম টিচার যে কোনো বাচ্চার জন্য। ডক্টর, আপনাকে আমি এটা রিলেটেড জাস্ট এক মিনিটে আমাদের ব্রেকে যাব। দেন আপনি যখন মেডিকেল পড়ছিলেন বাংলাদেশে বা সলিমুল্লাতে, এখানে যখন এই নেগলেন্সিটা আপনাদের কি মানে মেডিকেল সায়েন্সে সোশ্যাল কেয়ার, হেলথ এন্ড সোশ্যাল কেয়ার এই পার্টটা কি পড়ানো হয়, বা এটা কি আপনারা আসলে দেখেন কিভাবে একটা বাচ্চাকে? যারা পিডিয়াট্রিক্স যারা আছে, ওকে, তারা, তারপর যারা পিডিয়াট্রিক্সে দে আর অ্যাকচুয়ালি হ্যাভ গট ইন্টেন্সিভ ট্রেনিং ফর দ্যাট, বিকজ সোশ্যাল কেয়ারের সাথে পিডিয়াট্রিশিয়ানরা মোস্টলি ওয়ার্ক উইথ। এর পাশাপাশি সাইকিয়াট্রিস্ট যারা আছে, যেমন সুইসাইডাল থট বা অন্য যেগুলো আছে সেগুলো সাইকিয়াট্রিস্ট ডিল করে। আর প্যারেন্টের যে প্রবলেমগুলো আছে মেনলি ইজ ডিল বাই দ্য পিডিয়াট্রিশিয়ান, এবং তারা কিন্তু ভেরি ক্লোজ লিঙ্ক। আপনি মনে হয় পিডিয়াট্রিশিয়ানদের সাথে আপনার কাজ বেশি দেন এনি আদার স্পেশালিটি? পিডিয়াট্রিশিয়ান, ক্যাম্পস যারা আর কি সাইকোলজিস্ট। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আসলে একটু বিরতিতে যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করে দিচ্ছি, কাইন্ডলি যদি আপনারা দুইজন গেস্টকে আপনাদের তরফ থেকে, আপনারা অনেকে দেখতেছেন বা শুনতেছেন, এটা খুবই দুইজন গেস্ট রিয়েলি এক্সপিরিয়েন্স এবং সমাজের খুবই পরিচিত দুইটা মুখ। আপনাদেরকে অনুরোধ রইল ব্রেকের পরে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে আমাদেরকে যেন একটু স্টুডিওতে করেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। দর্শক, বিরতির পরে আবারও আপনাদেরকে শুভ সন্ধ্যা এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখন জয়েন করতেছেন টিভির পর্দার সামনে, আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি, দেব শোতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এই শোটা পুরাপুরি শিক্ষণীয় একটা প্রোগ্রাম। এখানে এডুকেশন এবং বিজনেস নিয়ে ডিসকাস করা হয়। আমাদের দুজন গেস্ট আমার সাথে আজকে রয়েছে। আমি জাস্ট আপনার যারা নিউ এবং এখন টিভির সামনে আসলেন তাদেরকে পরিচয় করে যাওয়ার জন্য আমার ডানে রয়েছে ডক্টর শওকত মঞ্জু, উনি একজন একাডেমিশিয়ান এবং ডক্টর এম্পেরিয়াল কলেজের। আর আমার বামে রয়েছে মিসেস শারমিন চৌধুরী, উনি একজন কি ওয়ার্কার, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, খুবই এক্সপিরিয়েন্স, 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আর আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখন এবং অনেকক্ষণ দেখতেছেন, প্লিজ আপনার যদি কোনো কোশ্চেন থাকে, স্পেশালি আমি রিকোয়েস্ট করি যারা হেলথ কেয়ার নিয়ে ব্যবসা করেন বা যারা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের বিজনেস আছে, আপনারা কোশ্চেন করতে পারেন আমাদের মিসেস চৌধুরীর কাছে। উনি এক্সপিরিয়েন্স এবং হেলিন্ডন কাউন্সিলে কাজ করেন। আর প্লাস ডক্টর শওকত মঞ্জু ইজ এ রিয়েলি কমিউনিটি বেসড একটা হাম্বেল লোক। ওনার কাছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, স্পেশালি যাদের ছেলেমেয়েরা মেডিকেল নিয়ে পড়তে চায় বা যারা এখনও ইচ্ছুক বা দ্বন্দ্বে আছেন বা ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়ে, এরাও কিন্তু প্রশ্ন করতে পারেন। এবং ওনার রিয়েলি উনি ওপেন টু হেল্প টু এনিবডি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যদি কোনো কোশ্চেন এবং আপনার যদি কোনো কিছু থাকে আমাদেরকে স্টুডিওতে ফোন করে জানাতে পারেন। নাম্বারটা স্ক্রিনে আছে। সো সবাইকে ধন্যবাদ। এখন মঞ্জু ভাই, আমি আপনার কাছে আবার আসতেছি। এখন যে একটু আগে দিয়ে আমাদের মিসেস চৌধুরী বললেন, অ্যাকচুয়ালি
হেলথ কেয়ার নিয়ে কথা বললো বা আপনি আপনাদেরকে জিজ্ঞেস করলেন যে আমাদের বাংলাদেশের কন্টেন্টে যে এগুলো আসলে কীভাবে ওইটা বললেন। আপনি যদি এখন শর্টলি একটু আমাদের ইয়াং জেনারেশনের জন্য যারা আসলে এখানে অনেকে মেডিকেল নিয়ে পড়তেছে বা জিসিএসসি ও লেভেল করার পর মানে তারা অনেকেই আসলে দ্বন্দ্বে আছে বা এখানে সিস্টেমটা আসলে বাংলাদেশের সিস্টেমের মতন না, মানে জাস্ট তাহলে আমি একটু এক্সপ্লেইন করে একটু বলেন। থ্যাংক ইউ। যাদের ইন্টারেস্ট আছে বা অনেক প্যারেন্টস মনে করছেন যে ছেলে বা গ্র্যান্ড প্যারেন্টস মনে করছে যে নাতি যদি মেডিসিনে ক্যারিয়ার যদি এক্সপ্লোর করতে চায়, এটাকে কীভাবে এক্সপ্লোর করা যায়। প্রথম হচ্ছে যারা ডাক্তার হতে চাবেন এই দেশে, তাদের কিন্তু সায়েন্স আপনার যখন সাবজেক্ট সেকেন্ডারি স্কুলে যখন সাবজেক্ট সিলেকশন শুরু হবে তখন কিন্তু সায়েন্স সাবজেক্টগুলো ট্রিপল সায়েন্স রাখতে হবে, তার পাশাপাশি ম্যাথ রাখতে হবে। আর যখন এ লেভেলে যখন আসবে, এ লেভেল আসলে most of the medical school actually requirement is you need to have chemistry if you'd like to explore medicine. ওখানে physics is not mandatory. Chemistry and biology must. So এটা হচ্ছে সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে। আর ডাক্তার হওয়ার বাংলাদেশে যারা ডাক্তার হয় তারা হচ্ছে, আমি যখন দিয়েছিলাম ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা অ্যাডমিশন টেস্ট হলো, অ্যাডমিশন টেস্টের পরে একটা রেজাল্ট দিয়ে দিল ওই সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে একটা, তারপরে ওরা একটা মেধা তালিকা করলো, তারপরে যে মেডিকেল কলেজের চান্স পেলো সেখানে শুরু করলো। এখানকার রিক্রুটিং ইন দ্য মেডিকেল স্কুল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একজন ছেলে বা মেয়ে যখন মেডিসিনে পড়তে যাবে, মেডিকেল স্কুলে যাবে, তারা যে ইন্টারভিউ প্রসেসটা যেটা কাজ করে বা স্টুডেন্টদেরকে যে অ্যাডমিশন প্রসেস, এখানে একটা জিনিস যাচাই বা বোঝার চেষ্টা করে whether he or she is really interested or keen to study medicine, কারণ কোনো রকম পুশ ছাড়া নিজে সাবজেক্টটাকে ভালোবেসে আসছে কিনা। এটা তাহলে কিছু কাজ করতে হয়েছে। ফর এক্সাম্পল, যখন গ্রেড তো অবশ্যই লাগবে, আমি ইম্পিরিয়াল গ্রেডের কথা বলছি, মিনিমাম এ লেভেল রেজাল্ট লাগছে A*, at least A* in one subject and AA. আর কোনো ইউনিভার্সিটিতে হয়তো বা কেমব্রিজ হয়তো AA* and A, অক্সফোর্ডে A*, AA, এগুলো বছর চেঞ্জ হয়। যখন কেউ অ্যাপ্লাই করবে তাদের এই মিনিমাম রেজাল্টটা রাখতে হবে। তার পাশাপাশি কিছু মেডিকেল স্কুল, ফর এক্সাম্পল অক্সফোর্ড, তারা জিসিএসসির রেজাল্টকে দেখে, কিংস কলেজ জিসিএসসির রেজাল্টকে দেখে। ইম্পেরিয়ালের ক্ষেত্রে এই জিসিএসসির রেজাল্ট ইজ নট এ ম্যাটার। তার পাশাপাশি একটা টেস্ট আছে, সেটাকে বলে ইউক্যাট। গত বছর পর্যন্ত বিম্যাট ছিল, এখন যেহেতু বিম্যাট নেই সেটা নিয়ে আর কথা বলেও লাভ নাই। প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু বিম্যাটে স্কোর করতে হবে, এবং বিম্যাটে যে স্কোরটা কিন্তু অনেক প্যারেন্টস মনে করছে যেটা প্যারেন্টস আপনার বা গ্র্যান্ড প্যারেন্টস যারা দেখছেন, আমার ছেলে তো 3টা A* আছে, প্রিডিক্টেডকে 3 বা বিম্যাটের যে পরীক্ষাটা হচ্ছে, বিম্যাটের স্কোরটা পুয়ার বিম্যাট স্কোর, ওই 3A* রেজাল্ট দিয়ে ইট উইল নট হেল্প his or her application. So it is really important. দেখা যায়, এবং ওটার ভিতরে আবার সাবসেট ব্যান্ডিং আছে, কত ব্যান্ড পেতে হবে। এবং ফর এক্সাম্পল, কেউ যদি টপ মেডিকেল স্কুলগুলোতে ট্রাই করে টু গেট ইনটু, তাহলে আউট অফ 3,500 3,000 শুড বি টার্গেট, বা 2,800 যখন টার্গেট থাকে ইউক্যাট স্কোরটা, তাদের বেটার পসিবিলিটি অফ গেট শর্টলিস্টেড। এবং এখানে কিন্তু কোনো অ্যাডমিশন, রিটার্ন কোনো অ্যাডমিশন হচ্ছে না। তারপরে হচ্ছে যে ইউক্যাট স্কোর যখন গুড থাকবে, দেন প্রসেস হচ্ছে তার পার্সোনাল স্টেটমেন্ট। এই পার্সোনাল স্টেটমেন্ট যখন লিখতে যাবে, যখন এমন পার্সোনাল স্টেটমেন্ট হবে, একজন আমরা যারা বসি বা দেখছি বা যারাই দেখছি যে মেডিকেল স্কুলে, তারা একজনকে না দেখে বুঝতে পারো যে হি ইজ এ সলিড অর হি ইজ এ ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট, হি হ্যাজ শোন হিজ এমপ্যাথি, হি হ্যাজ গট জেনুইন ইন্টারেস্ট। সো এই যে ইন্টারেস্টগুলো যেগুলো আছে, পার্সোনাল স্টেটমেন্টটা, তার কেন মেডিসিন ইন্টারেস্ট গ্রো করলো, এবং ইন্টারেস্টটা করার কারণে সে কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখলো কিনা। তখন অনেকে ওয়ার্ক এক্সপেরিমেন্ট করছে, কেউ হসপিটালে করছে, কেউ আবার সোশ্যাল কেয়ার বা বিভিন্ন কারণ যেখানে কেয়ারের যিনি জড়িয়ে আছে, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা। তবে ইম্পর্টেন্ট ব্যাপারটি হচ্ছে যে পার্সোনাল স্টেটমেন্ট যখনই যে কেউ লিখবে, তখন মানে ইউ নিড টু বি ইউর ওন সেলস ডাইরেক্টর, somebody without seeing you making decision, or we have the best, one of the top candidate, we can actually shortlist this candidate. So 3A* থাকলো, কিন্তু poor personal statement and poor score in UCAT,
then your children chance of getting in the shortlisted by the medical school is almost gone. সো এবং এগুলোর জন্য বিভিন্ন মেডিকেল স্কুলগুলোতে অনেক রকম সুযোগ আছে। আই হ্যাভ সেট আপ ফিউ ইয়ার্স ব্যাক, অলমোস্ট নিয়ারলি 5 years, মেডিক ড্রিম। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি অনেক প্রোগ্রামগুলো যেখানে ইম্পেরিয়াল থেকে যে প্রোগ্রামগুলো থাকে, যে প্রোগ্রামটা আছে পাথওয়েজ টু মেডিসিন, এটা হচ্ছে যে লেস প্রিভিলেজ ফ্যামিলি চিলড্রেনদের জন্য। আরেকটা হচ্ছে গ্লোবাল সামার স্কুল, ওটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। ফর 2 weeks ইট কস্ট নিয়ারলি £6,000 ফর 2 weeks। সো দেখা যাচ্ছে কি মিডল ক্লাস যারা আছে, আই বিলং টু মিডল ক্লাস, সো যেটি আমি সেট আপ করেছি উইথ ফিউ ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট, এবং আমরা ডক্টর ফর এ ডে একটা প্রোগ্রাম রান করি। এটা আমি আসলে এটাই আসতেছিলাম, আপনি মনে গত সানডেতে ছিল। হ্যাঁ, গত সানডে ওটা আপনার কাছে আসতে একটু পরে, কারণ আদারওয়াইজ আমি শুধু দর্শকদের বলবো যারা আসলে দেখতেছেন, দেখেন আপনাদের ছেলে মেয়েদেরকে হয়তো শুধু লেখাপড়া যে A স্টার পেলো বা B, যেটা বললেন 3 কেমিস্ট্রি ফিজিক্স, এটা না, এটার সাথে সাথে দেন পার্সোনাল স্টেটমেন্ট, আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের শওকত ভাই ডক্টর, তার পাশাপাশি ইন্টারভিউটা যখন হবে সেটা হচ্ছে লাস্ট পার্ট। হ্যাঁ, আপনাদেরকে সবাই মানে বাচ্চাদেরকে আসলে শুধু মোটিভেশন করবেন, শুধু জাস্ট ঘরে বসে পড়তেছে তা না, মানে পারিপার্শ্বিক এবং তার পার্সোনাল ক্যারেক্টার, আমার মনে একটা ডাক্তারের যে একটা ক্যারেক্টারিস্টিক তৈরি করা, অনেক ছেলের কাছে আমরা এটা ছেলে মেয়েদের কাছে দেখি লিডারশিপ, এই জিনিসগুলো আসলে দরকার। ডক্টর থ্যাংক ইউ, আমি আপনার কাছে আবার ফিরে আসতেছি। মিস্টার চৌধুরী, আপনি একই জিনিসটাই আপনাকে জানাচ্ছি, যেহেতু অনেকে নার্সিং পড়তে চায়, অনেকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, আপনি কি একটু কিছুটা বলবেন? অফিসে বাংলাদেশ থেকে পড়াশোনা করছেন, এখানে আসছেন, এখানে পড়াশোনা করছেন লেভেল 3 থেকে আরম্ভ করে, মানে এখানে কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে অনেকেই কিন্তু হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার মানে জিনিসটা আসলে ওইভাবে নিচ্ছে না, মানে আমাদের নেক্সট জেনারেশন মানে এটাকে অ্যাকচুয়ালি নেগলেক্টিং করে যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা যেহেতু সেক্টরে আসছেন, আপনার কাছে কি মনে হয় এটাকে কীভাবে আরেকটু মানে ফ্রন্ট লাইনে নিয়ে আসা যায়, বা আপনার কোনো মেসেজ বা কীভাবে এটা পড়া উচিত? কারণ এখানে লেভেল 3 লেভেল 4 এরকম অনেকগুলো আছে, শর্ট কোর্স করে কি হেলথ কেয়ার সোশ্যাল কেয়ার হওয়া যায়, নাকি আসলে ইউনিভার্সিটি যেতে হবে, নার্সিং, অ্যাডাল্ট নার্সিং, চাইল্ড, যে কথা বললেন আপনি আপনি যদি একটু দর্শককে বলেন কুইকলি। থ্যাংক ইউ দাদা। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কি হতে চান। আপনি লেভেল 3 করেও আপনি এই কেয়ার সেক্টরে যেতে পারেন, কিন্তু আমি কেয়ার সেক্টরে যাওয়ার আগে আমি যেটা বলবো, ইট ইজ আপনার মেন্টাল প্রিপারেশন, যেটা সেই জিনিসটা আপনার জন্য খুবই জরুরি। আপনি কেয়ার সেক্টরে কাজ করবেন, বাট আপনি জানেন না হোয়াট ইজ কল কেয়ার সেক্টর। সো আপনি যদি কোনো জায়গায় কেয়ার হোমে কাজ করতে, এখন বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আসছে কেয়ার সেক্টরটা, সো কেয়ার সেক্টরে অনেকেই আসছে, কিন্তু এসে হয়তো আমি বলবো যারা আসছেন তারা প্লিজ একটু রিসার্চ করে আসেন অ্যাকচুয়ালি কেয়ার সেক্টরটা ইউকেতে কীরকম, এবং আপনাকে ওখানে যেহেতু আপনাকে এখানে আসতে হবে এবং আপনাকে ওখানে কাজ করতে হবে, সো আপনি আপনার কাজের দায়িত্বগুলো কি থাকবে। এবং আমি এটাও বলবো যারা এই ব্যাপারগুলো প্রোভাইড করতেছেন, যারা ডিল করতেছেন বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার জন্য, তাদেরকেও আমি জাস্ট বলবো যে আপনারা অ্যাকচুয়ালি জানেন কেয়ার জিনিসটা কি, এবং মেসেজগুলো যারা এখানে আসতে চাচ্ছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেন। কারণ কেয়ারের জন্য আপনার সবচেয়ে বড় যেটা জিনিস আপনার এমপ্যাথি, আপনার এমপ্যাথিটা আপনাকে সবার আগে আপনাকে পুট করতে হবে। আমি যদি তার জায়গাতে থাকতাম আমি কি ফিল করতাম। আমি অলওয়েজ কেস হ্যান্ডেল করি অ্যাজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি মনে করি যে আমি যদি ওই মা হতাম অথবা আমি যদি ওই বাবা হতাম, তাহলে আমি কিভাবে জিনিসটা ডিল করতাম, আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি। এটা অনেকটাই আপনাকে শক্ত হতে হবে, যেহেতু আপনি একজন প্রফেশনাল। আমি বলবো আপনার প্রফেশন, দ্যার ইজ এ বিগ প্রফেশনাল বাউন্ডারিজ। সো আপনি দিতে যাচ্ছেন একজনকে সেবা, কিন্তু আপনি যদি তাদের সাথে ইমোশনাল হয়ে যান, অ্যাটাচমেন্ট হয়ে যায়, কিংবা আপনি নিজেই ইমোশনাল হয়ে পড়লেন, আপনি সেবাটা কোথায় মানে তখন তারা আপনার কাছে হোপটা কি করবে। সো দিস ইজ আপনাকে অ্যাকচুয়ালি আমি সবসময় মনে করি আই হ্যাভ টু পুট এ মার্কস অন and I have to just listen. and আপনারা যারা হেলথ সেক্টর আসতে চান, আপনাদেরকে আরও একটা জিনিস, যেটা আপনাকে গুড লিসনার, অ্যাকচুয়ালি ভেরি গুড লিসনার হতে হবে। কারণ
আপনি যদি লিসেন না করে, এবং অ্যাক্টিভ লিসনার, শুধু গুড লিসনার না, অ্যাক্টিভ লিসনার, আপনাকে শুনতে হবে তাদের সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি, এবং আপনাকে দেখতে হবে আপনি অ্যাজ এ নিউট্রাল পারসন যখন যেটা আপনি বলেন কেয়ার হোমেই যাচ্ছেন অথবা আপনি চিলড্রেন সার্ভিসে কাজ করছেন অথবা আপনি মেডিকেল সেক্টরের সাথে ইনভলভ হচ্ছেন, আপনাকে অলওয়েজ সব জায়গায় গুড লিসনার এবং অ্যাক্টিভ লিসনার হতে হবে। দেন আপনি কিন্তু যে যাকে সেবা দিতে যাচ্ছেন তার ইন্টারেস্টের উপরে আপনি কিন্তু কেয়ার প্ল্যান করতে পারবেন, আপনি আপনার প্ল্যান মেট করতে পারবেন। এবং আমরা জানি এটা রিভিউ হয়, ডক্টরদের সাথে ডিসকাসড হয়। সো হেলথ কেয়ার সেক্টরটা অনেক বিগ সেক্টর এবং আপনি বিভিন্ন রকম প্রফেশনাল পিপলের সাথে লিঙ্ক আপ হতে পারেন, যেটা আপনার বিভিন্ন অপরচুনিটি আরও এক্সপ্যান্ড করে। সো আমি এটাই বলতে চাই যারা হেলথ কেয়ার সেক্টর সম্পর্কে মনে করছেন মেবি দিস ইজ, স্পেশালি আমাদের কমিউনিটির কথা আমি বলি, যে তারা হয়তো মনে করে দিস ইজ মেবি আই হ্যাভ টু ডু এ কেয়ার জব অনলি, বাট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপনি কি করতে চান। আপনি যদি চান হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার গ্র্যাজুয়েশন করে I want to go for nursing, there is a course, this is your pathway, তখন আপনি ধরেন এক্সট্রা আরো 2 বছরের কোর্স করলেন, হ্যাঁ, তাতে আপনি নার্সিং এর জন্য আপনি এন্ট্রি করতে পারবেন নার্সিং এ, এবং আপনি নার্সিং এ আপনি আপনি গ্র্যাজুয়েশন করলেন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে, এবং নেক্সট 2 ইয়ার আপনি হয়তো মাস্টার্স করলেন সোশিওলজি সোশ্যাল কেয়ারের উপরে, you are qualified social worker then. So opportunities is, and as you know, আপনার এক্সপেরিয়েন্স এখানে ইটস লাইক লাইফ স্কিলস এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেন, এবং মানুষের জীবনে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই এমন কিছু সমস্যা আছে যারা হয়তো তারা নিজেরা ডিল করতে পারে না, তখন কিছু প্রফেশনাল পিপলের গাইডেন্সের দরকার হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিব আমার কাজের ক্ষেত্রেই। আমার একটা রেফারেল যেটা আমি এসেছিল সেটা ছিল অ্যাকচুয়ালি ইজ এ চেস্টাইজমেন্ট ইস্যু। সো সিঙ্গেল প্যারেন্টস, মা আর কি তাকে কোনোভাবে হিট করেছে এবং বাচ্চা যে স্কুলে সেটা বলেছে। সো সোশ্যাল সার্ভিসের ডিউটি এটা আপনাকে সেফগার্ড করা। যে কোনো চিলড্রেন যদি আপনাকে বলে বাসায় আমাকে মেরেছে স্কুলে, এবং স্কুলের প্রত্যেকের দায়িত্ব এটা সোশ্যাল সার্ভিসে রিপোর্ট করা। সো আমি যখন রেফারেলটা পেয়েছিলাম, মাকে আমাদের জানাতে হয় যে আসলে রেফারেলটা কোথা থেকে এসেছে এবং কেন আমরা ইনভলভ হচ্ছি, জাস্ট তাদেরকে পিওর গাইডলাইন দেওয়ার জন্য। সো তখন সে মা এত বেশি আমার প্রতি অ্যানোয়েড ছিল, আমি বলবো এটা একটা চ্যালেঞ্জ আমার জবে, এত বেশি অ্যানোয়েড ছিল, সে ফোন রেখে দিচ্ছে। আমি মনে করছিলাম যে ফোনটা হয়তো সে কেটে দিয়েছে, বাট সে মেসেজ করছে আমাকে যে আমি ফোন কাটি না, আমি আসলে তোমাকে হ্যাং আপ করেছি। সো দেন আর যারা আপনারা এই সার্ভিসে আসবেন তাদেরকে প্রিটি মাচ এভরিথিং আপনি যদি পার্সোনালি নেন এটা হবে না। সো আমি এগেন তাকে ফোন করি এবং আমি তাকে এগেন অ্যাকচুয়ালি ব্রেকডাউন করি কেন আমি তার সাথে এভাবে এই জিনিসগুলো বলছিলাম। তখন সে বুঝতে পারে এবং তখন সে, এবং বাই দ্য এন্ড আই হ্যাভ এ সাচ এ সুইট ফিডব্যাক ফ্রম হার, এবং সে আমাকে বলছিল যে তুমি যদি এখানে ইনভলভ না হতে আমি অ্যাকচুয়ালি জানতামই না প্যারেন্টিংটা কি জিনিস। থ্যাংক ইউ। আসলে দর্শক আপনারা যারা দেখতেছেন, আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট মেসেজ আমাদের মিসেস চৌধুরী এইমাত্র দিল। দেন স্কুল আসলে আমাদের স্পেশালি আমাদের ইউকেতে স্কুলিং খুবই ইম্পর্টেন্ট। বাচ্চারা ঘরে যেটাই দেখো বা যেটাই হচ্ছে, আপনারা প্যারেন্টরা যাই করেন যেটাই হচ্ছে, এটা কিন্তু বাচ্চারা আসলে স্কুলে বলে, মানে সামহাও তাদের বন্ধুদের কাছে বা স্কুলের কাছে, এবং এটা ওয়েলফেয়ারের কাছে যায়, এবং ওয়েলফেয়ারটা সোশ্যাল কেয়ারের মাধ্যমে কাউন্সিলে আসে, এখানে আসে। তো এটা আসলে নেগলেক্টিং করার কোনো চান্স নেই। আপনাদেরকে আবারও আমরা রিমাইন্ড করে দিচ্ছি, যারা আসলে বাসাতে মানে অত প্যারেন্টটা হতে পারে, অনেক সময় জর্গা, অনেক সময় অনেক কিছু আর্গুমেন্ট হতে পারে, চেষ্টা করবেন যেন বাচ্চাদের থেকে একটু দূরে থাকা, বাচ্চাদেরকে যেন ওই এনভায়রনমেন্টের মধ্যে যেন নিয়ে আসা হয়। এটাই আসলে সোশ্যাল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের একটা পার্ট, যেটা আমাদের মিসেস চৌধুরী বললো। থ্যাংক ইউ। আমি আবার আসতেছি আমি আপনার কাছে একটু পরে। ডক্টর, আপনি যদি এখন আপনি যে গত সানডেতে, মানে আপনি যেটা বলছেন যে ছাত্রদের নিয়ে করলেন, সানডে এই প্রোগ্রামটা কি করেন আপনি, এটা কিভাবে আপনাদের কমিউনিটিতে হেল্প করছে? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড when I set up Medic Dream almost 5 years back, এটা কোভিডের সময়টায় শুরু করেছিলাম। তখন বিভিন্ন স্কুলগুলোতে they are actually emailing me
ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ সাপোর্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে পারছে না, কারণ তো বাসা থেকে এই তো বের হতে পারছে না, এবং কীভাবে সাপোর্ট দেওয়া যায়। সো মেডিক ড্রিম সেট আপ করার জন্য সিন্স 2020 হ্যাভিং সাপোর্টিং ডিফারেন্ট স্কুলস, এবং আমার বাসা যেখানটাতে ডার্টফোর্ড কেন্ট বা রেড ব্রিজের এলাকাতে আমি করেছিলাম প্রোগ্রাম। ডক্টর সরি, এটা পুরোটাই ভলান্টিয়ারি, আপনি তো এটাতে কোনো থ্যাংক ইউ সো মাচ, দর্শক জানা উচিত যে আপনি এটা কমিউনিটির জন্য করে যাচ্ছেন। থ্যাংক ইউ। ফুললি ভলান্টারি, থ্যাংক ইউ। আই নেভার অ্যাক্সেস টু এনি ফান্ড, থ্যাংক ইউ। নট জাস্ট দর্শক শুড নো দ্যাট ইউ আর ডুইং ফর যারা কমিউনিটি। হেল্প করতে আসছে, এমপিআর শি ইজ বাংলাদেশি অরিজিন, একটা মেয়ে আছে, শি কোয়ালিফাইড, অ্যান্ড টু আদার মাই এক্স, they were actually, when we set up, there are two doctors, they are not Bangladeshi, তাদেরকে নিয়ে সেট আপ করেছি। তো ডক্টর ফর এ ডেটা হচ্ছে যে ওই প্রোগ্রামটাতে আমরা যে ডের জন্য করে থাকি, একটা ছেলে বা মেয়ে তখন এই জিনিসগুলো, হাউ টু রাইট এ পার্সোনাল স্টেটমেন্ট, হাউ টু প্রিপেয়ার ইউর ইন্টারভিউ, হাউ টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর থিংস, জেনার টক অ্যাবাউট মেডিকেল থিংস, অ্যান্ড অলসো অনেক ছেলে মেয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সুযোগ পাচ্ছে না, তখন আমরা হয়তো বা তাকে ব্লাড প্রেশার মাপা কীভাবে করতে হয়, একটা স্যাচুরেশন চেক করতে হয় কীভাবে, তারপর একটা উন্ড ক্লোজার কীভাবে করতে হয়, যাতে যে জিনিসগুলো হ্যান্ডস অন করছে এগুলো যাতে তারা তাদের পার্সোনাল। তার পাশাপাশি আরেকটা জিনিস হয়তো বা এই ধরনের যত প্রোগ্রাম আছে, বিকজ অফ মাই স্পেশালিটি আই এম অ্যাকচুয়ালি গিভিং হ্যান্ডস অন টিচিং অন হাউ টু স্ক্যান হার্ট। এই গত রোববার যখন ইস্ট লন্ডন, এবং লাস্ট, এবং এটাও টোটালি টার্গেটেড এই বাংলাদেশি কমিউনিটিতে। এক্সেল টিউটর্স এবং এশিয়াটিক লিমিটেড, এক্সেল টিউটর তারা প্রিমিসেস দিয়ে আমাকে হেল্প করেছে, অ্যান্ড এশিয়াটিক লিমিটেড কিছু লজিস্টিক কিছু হেল্প করেছে। কিন্তু ওই বাচ্চারা যখন আসলো তখন আমি আসলে জানতে পারলাম, বুঝতে পারলাম এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে বার্মিংহাম থেকে একটা মেয়ে তার প্যারেন্টসও আসছে, শি ডিডন্ট গেট এনি কাইন্ড অফ দিস কোর্সেস। 7-8 বছরের বাচ্চা আসছে টু অ্যাটেন্ড দেন, এবং দুটো বাচ্চা আসছে, তারা তাদের মাকে নিয়ে আসছে, সিঙ্গেল মাম অ্যান্ড সিঙ্গেল প্যারেন্ট, এবং মা অসুস্থ আছে, অ্যান্ড হিজ ড্রিম হি ওয়ান্ট টু বি ডক্টর, and he was approaching. So good, so good. He was approaching me. How could I told him, you will be under my care. I'll do my best, and I'll do my best. এবং ওই প্রোগ্রামগুলোতে তারা শিখেছে কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় কিভাবে তাকে সেভ করতে হবে। ভেরি গুড, ভেরি গুড ডক্টর। এবং যেটা একটা 8 বছরের 9 বছরের বাচ্চা, হি ইজ অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, হি হ্যাজ অ্যাকচুয়ালি লিড দ্যাট সিনারিও। না, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। আই মিন আমাদের জাস্ট দর্শকের জন্য বলতেছি যে অনেক সময় বাচ্চারা যে একটা কল 999, এই কল করাটাও কিন্তু একটা অ্যাটিটিউড, মানে আপনাকে শিখাতে হবে। এই যে ধরুন 999 কলে আপনার কল করলে 8 মিনিট লাগে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বললে, কিন্তু একটা মানুষের আফটার 5 মিনিটস তার পার্মানেন্ট ব্রেন বন্ধ হয়ে যাবে। তার মানে এই যে টাইমটা, যে গ্যাপটা, এভরি মিনিট পাসিং বাই, chances of survival decrease by 10%. So who will survive? Is you, is me. অথবা ছোট বাচ্চা আছে। So আপনার এটা আসলে কি, এই যে যখন এই ডক্টর ফর ডেতে ইভেন্টটাতে জয়েন করবে, ইনশাআল্লাহ আগামী মাসে আরেকটা করবো। এটা কি কোনো ওয়েবসাইট বা আপনি কিছু একটু দর্শককে বলবেন কিভাবে তারা আপনাকে পাবে? আমি আসলে, কারণ এটার মাধ্যমে তো আমরা শিক্ষণীয় জিনিসগুলো হচ্ছে, আপনি যদি একটু দর্শককে মানে পুরোটা বলেন। দর্শকরা আপনারা এই মেডিক ড্রিম আপনারা গুগলে সার্চ করবেন, M for mother, E for echo, D for delta, I for India, C for Charlie, dream, D for delta, Romeo, echo, alpha, mother, medic dream। এবং তার পাশাপাশি আপনারা যদি এনটিভিতে আপনারা যদি এখানে ফোন করেন, এই প্রোগ্রামটাকে রেফার করবেন, দে ক্যান গেট ইন টাচ উইথ মি, দে ক্যান কন্ট্যাক্ট ইউ, anyone, if you see that anybody is interested to apply and explore the field of medicine, this is my passion. থ্যাংক ইউ ডক্টর। আমি দর্শকদেরকে আসলে মানে প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি অনুগ্রহ করে আমাদের ডক্টর মঞ্জু শকত যেটা বললেন, উনি এম্পেরিয়াল মেডিকেল স্কুলের একজন প্রফেসর, আসলে সহজে ওনাকে পাওয়াটা আমাদের ভাগ্যের ব্যাপার। আমি দর্শকদেরকে আবারও রিপিট করতেছি, আপনারা যদি স্পেশালি আপনাদের যদি কোনো বাচ্চা বা ছেলে মেয়ে পড়তে চায় মেডিসিনে, আপনারা কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করেন, এবং এটা আপনাদের জন্য একটা খুবই উপকৃত একটা অনুষ্ঠান এবং উপকৃত একটা কি বলে সংবাদ দিচ্ছি, যেটা আপনারা নিতে পারেন। এখন আসেন মিসেস চৌধুরী, আপনি যদি ওখানে আমার একটা কোশ্চেন ছিল, আপনি মানে একটু আগে যেটা বললেন যে প্যারেন্টিং হওয়া বা প্যারেন্টাল অ্যাটিটিউডস এবং রেসপন্সিবিলিটি, আমরা যারা এখানে এখন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বা নার্সিং,
এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা একটু বলবেন না? অনেকে যদি কেউ বলে আমার ছেলে মেয়ে নার্সিং পড়ে, মনে হয় যে এটা আসলে মানে জাস্ট খুবই খারাপ একটা সেক্টর বা এরকম মনে হচ্ছে। আর কেউ যদি বলে সোশ্যাল কেয়ার, এটাও মনে হয়। এটার মধ্যে একটু মানে পার্থক্যটা কোথায়? এটাকে কিভাবে আপনি একটু যদি কুইকলি, আমাদের সময় খুবই কম, আমরা যদি একটু So বলেন দর্শকদের। nursing basically it just goes to the medical way, specifically medical sector you will join it, so which is under NHS in here. So nursing purely apni is goes to the medical sector, but the health and social care which is goes to the very different ways. You can join সোশ্যাল কেয়ার যেটা বলবো, এভরিথিং সোশ্যাল কেয়ার যেটা রিলেটেড, কেয়ার হোমস হতে পারে, আপনার ইউথ সার্ভিস হতে পারে, আপনার হতে পারে আপনি অ্যাডভাইজার হতে পারেন আপনি এগেন যে কোনো কেয়ার হোমের ম্যানেজার হিসেবে হতে পারেন আপনি। থ্যাংক ইউ দর্শক, আমরা আসলে লাস্ট পর্যায়ে এসে পেয়েছি। ডক্টর, আপনি যদি দর্শকদের জন্য লাস্ট কিছু বলেন, মানে আমাদের খুবই 1 মিনিট সময় আছে, জাস্ট দর্শকদেরকে কুইকলি একটা মেসেজ দিয়ে দেন। যেটা আমি একটা কথা বলবো, আপনাদের যাদের বাচ্চারা মেডিসিন কে এক্সপ্লোর করতে যাচ্ছে, ইন দিস কান্ট্রি NHS নিডস হোম গ্রোন ব্রিটিশ গ্র্যাজুয়েট। থ্যাংক ইউ। একজন বাংলাদেশি হিসেবে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানায় বাংলাদেশি হিসেবে আরও বেশি প্রাউড ফিল করবেন। থ্যাংক ইউ দর্শক, আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। আমি এর সাথেও ধন্যবাদ জানাচ্ছি NTVকে আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং প্রোগ্রামটাকে সুস্থভাবে রান করার জন্য। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2 গেস্টকে, এবং আপনাদের সত্যি দুজনকে অশেষ ধন্যবাদ যে পাবলিকদেরকে নিয়ে আপনারা কথাবার্তা বললেন এবং সেক্টরটাকে কীভাবে আরও সুন্দর করে নিয়ে বললেন। সবাইকে ধন্যবাদ, এবং আগামী এপিসোডে আপনাদেরকে আবার দেখা হবে এই আশা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা এবং গুড নাইট।